আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এবার আমরা ইউ চার্ট, আমরা তো স্লাইড মনে হয় দেখতে মানে পিডিএফ দেখতে পাচ্ছি বইয়ের। জি স্যার। ইউ চার্ট নিয়ে কথা বলছি। তো ইউ চার্ট নিয়ে কথা বলার আগে একটু ভালো করে বুঝে নাও। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে সবগুলা স্যাম্পল এক সাইজ না, মানে একই রকম না, মানে প্রোডাক্ট গুলো আলাদা, বাট নিয়ারলি প্রোডাক্টটা একই। জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে যেটা ব্যবহার করা হয়েছে একটা ডোর, মানে দরজা। তো দরজা যেমন আমাদের বাসা বাড়ির দরজাগুলো আছে, বাসার দরজার দিকে যদি তাকাও, সবগুলো দরজার সাইজ কি এক? মেইন দরজাটা একটু বড় হয়, মানে একবারে প্রধান দরজা যেটা, সদর দরজা যেটা, বাকি ঘরের দরজাগুলো একটু ছোট হয়, জি কিচেনের স্যার। দরজাটা আরেকটু ছোট হয়, তাই না? তাহলে এরকম যে হয়তো বা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যারা ডোর ম্যানুফ্যাকচারিং করে, তারা এরকম একই প্রোডাক্ট বানাচ্ছে, সবগুলাই কিন্তু একই পার্ট থেকে তারা কেটে কেটে বানাচ্ছে, মানে ওই কাঠ থেকে তারা কেটে বানাচ্ছে। হয়তো বা কাঠ থেকে না বানালে স্টিল দিয়ে বানালে স্টিল দিয়েও একই ভাবেই বানাচ্ছে। এখন এরকম ভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাইজ আলাদা। এখন দরজার ক্ষেত্রে আমরা সাইজ কিভাবে নির্দেশ করব? ওটার আমরা কিন্তু স্কোয়ার ফিটের মতো করে চিন্তা করতে হবে, যে ওটা ওই এরিয়াটা কতটুকু, তাই না? বুঝতে পারছি এরিয়াটা কতটুকু, ওই এরিয়ার সাপেক্ষে আমরা দেখতে হবে যে ওই এরিয়ার মধ্যে কত ডিফেক্ট। লাইক দেখা গেল কি, তুমি যে এই দরজা কিনতে যাচ্ছ বাসার জন্য, বাসার নতুন কাজ করবা, দেখা গেল তোমার পুরো বাসার জন্য নিয়ারলি মানে এমনি দরজা লাগবে 5টা, আর মেইন দরজা 6টা দরজা লাগবে, কথার কথা বলছি। এখন সবগুলোর সাইজ তো একরকম না। একটার স্কোয়ার ফিট দেখা গেল মেইন দরজার চওড়াটা বেশি হয়, 3.5 ফিট থেকে 4 ফিট পর্যন্ত হতে পারে, আর লম্বায় তো জেনারেলি 7 ফিট হয়। লম্বায় কি, এটা স্ট্যান্ডার্ড লম্বাই যে কোনো দরজাগুলা ঢাকা শহরে বা আমরা যে ব্যবহার করি এটা কিন্তু 7 ফিট হয়। তাহলে 4 ফিট যদি চওড়া হয় আর 7 ফিট লম্বা হয়, স্কোয়ার ফিট কত হলো? 28, 28 স্কোয়ার ফিট। আবার ঘরের ভিতরে যে দরজাগুলার কথা বললাম, তো সেইটার ক্ষেত্রে দেখা গেল কি, যে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটার ভিতরে হচ্ছে 3.5 ফিট আছে, আর লম্বায় 7 ফিট আছে, তার কত স্কোয়ার ফিট হয়? 7 3 21, আর হচ্ছে 22 25 হলো নাকি? 3.5 7, এই 25.5 হয়। আচ্ছা, এরকমও হতে পারে। আবার এরকমও হতে পারে যে আমি যে ইন্সপেকশন করছি, এটা একটা এক্সাম্পল বললাম। হ্যাঁ, এখন এটা হচ্ছে বলার উদ্দেশ্য, মেইন যে দরজাটা যেটার স্কোয়ার ফিট ছিল 28, সেটার মধ্যে ডিফেক্ট পাওয়া গেল, মানে ছোট ছোট এরকম আনডিজারেবল ডিফেক্ট পাওয়া গেল বা নন কনফর্মিটি পাওয়া গেল হচ্ছে 10টা। আর ঘরের যে দরজা সেটাতেও পাওয়া গেল 10টা। দুটোর কি মানে একই ধরা যেতে পারে? আমি স্কোয়ার ফিটের সাপেক্ষে কিন্তু বলতে পারি দুটোর ডিফেক্ট সংখ্যা বা সংখ্যার দিক দিয়ে এক হতে পারে, কিন্তু পার্সেন্টেজে কি এক? ছোট না জায়গাতেই বেশি ডিফেক্ট। স্যার। এইটাকে আমরা তখন ব্যালেন্স করার জন্য আমরা কি করি, জাস্ট মানে পার্সেন্টেজ করার চেষ্টা করি যে কত পার্সেন্ট আমরা, কত পার্সেন্ট এরিয়াতে আমরা ডিফেক্ট পাচ্ছি। ঠিক আছে, এটা আরো একটা হতে পারে। অনেক সময় তোমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করছো, একই প্রোডাক্টটি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে মানে ইয়েরা বিক্রি করে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে তো বিক্রি করে। ঠিক আছে, যেমন আমরা যদি এখন কনজিউমার প্রোডাক্টের দিকে যাই, যেমন সাবান, সাবান ডেটল সাবানের কথা যদি বলি, ওরা কিন্তু ওদের অনেকগুলা সাইজের প্রোডাক্ট গুলো বাজারে ছাড়ে। একটা হচ্ছে 10 টাকার একটা সাইজ আছে, সাইজ টাকার হিসেবে বলছি কারণ মানে আমার তো গ্রাম গুলা মনে নাই, এই জন্য টাকার হিসেবে বলছি। একটা আছে যে ওইটা হচ্ছে আহ 70 ও 75 গ্রামের, আর একটা আছে 125 গ্রামের, 3টা প্রোডাক্ট বিক্রি করে ওরা এইভাবে। ঠিক আছে, মানে একটা দাম 10 টাকা, একটা দাম 40 টাকা, একটা দাম 50 টাকা, এইভাবে তারা বিক্রি করে। এখন ওই 3টা প্রোডাক্ট যখন কার্টুনে করে কাস্টমার বা দোকানদারের কাছে দেয়, সেটা একটা কার্টুনে কি একই কোয়ান্টিটি প্রোডাক্ট ধরবে? সবগুলো প্রোডাক্টই ধরবে না কিন্তু। তো এরকম টাইপের প্রোডাক্ট যেখানে ভ্যারাইটিটা একটু বেশি মনে হচ্ছে, তখন আমরা এরকম স্পেসিফিক কোনো সেগমেন্ট তৈরি করতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা স্পেসিফিক ভাবে আমরা ওইখানে একটা পোর্শন বের করার চেষ্টা করবো, যে এই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। এখানে এই কথাগুলো লেখা আছে, একটু পড়লেই বুঝতে পারবে যে এক ইন্সপেকশন ইউনিট, যে আমি সবগুলা স্পেসিফিক এক ইউনিটে দেখবো যে কত হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইউ এর ভ্যালুটা হবে সামেশন অফ সি ডিভাইড বাই নাম্বার অফ কি বলা যায় ইন্সপেকশন ইউনিট, যে কতটা আমার টোটাল ইন্সপেকশন হয়েছে সেটা, মানে কতটা ডিফেক্টস পাওয়া গেছে এটা হচ্ছে সি, আর কতটা ডিফেক্টস পাওয়া গেছে সেটা হচ্ছে, সরি, কত এরিয়া হচ্ছে, কতটুকু আমার স্যাম্পল সাইজ বা কতটুকু আমি পেলাম সেটা হচ্ছে আমার এন, সেইভাবে আমরা বের করতে পারি। এবং আমাদের যদি
আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিট হয়, দেখো এটা হচ্ছে ইউ বার। ইউ বারটা তো একটু আগে দেখালাম কিভাবে বের করতে হয়, এইভাবে বের করতে হয়। আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট দেখতে পাচ্ছি এটা। এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে এন বলছে, এন মানে কি জানো? স্যাম্পল সাইজ। এন মানে কি? স্যাম্পল সাইজ। এখন ওই যে আমি যে প্রোডাক্টের কথা বললাম, দু রকম প্রোডাক্ট বা 3 রকম প্রোডাক্ট, ডেটল সাবানের কথা বললাম, বোঝানো জাস্ট বলেছি, র্যাকেট ব্যাংকের মার্কেটিং করছি না। হ্যাঁ, তো এখন বোঝা গেল যে মনে করো ওরা 3টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট কি করে একই রকম, 3টা যেহেতু 3 রকম প্রোডাক্ট, 3টা লট সাইজ 3 রকম। হয়তোবা 10 টাকার সাবানটা ওরা হয়তোবা 100-তে 10টা টেস্ট করে, যেটা 40 টাকার সাবান সেটা হয়তোবা 100-তে 20টা টেস্ট করে, আর যেটা 50 টাকার সাবান সেটা হয়তো 100-তে ওরা 25টা চেক করে। তাহলে এখানে স্যাম্পল সাইজ কিন্তু কি হবে? 3টা হবে। ঠিক আছে, তাহলে এখন 3টাকে কিভাবে এখানে অ্যাকোমোডেট করব সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। কিন্তু কন্ট্রোল চার্ট কিন্তু এখানে একটাই হবে, কিন্তু এখানে যে কয়টা ভ্যারাইটির স্যাম্পল পাওয়া যাবে, সাইজ পাওয়া যাবে, সে কয়টা আপার কন্ট্রোল লিমিট হবে এবং সে কয়টা লোয়ার কন্ট্রোল লিমিট হবে। আমি আবার বলতেছি, আমাদের যদি আহ 3টা বা 5টা ভ্যারাইটির ইয়ে পাওয়া যায়, মানে স্যাম্পল সাইজ পাওয়া যায় এই সেটে, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? 5টা আমাদের কন্ট্রোল চার্টের আপার লিমিট আর লোয়ার লিমিট হবে। কারণ সেন্টার লাইন কিন্তু কোনটার ওয়েটার উপর ডিপেন্ড করে না, কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করছে। সেটা আমরা এখন অঙ্ক করলে চলে আসবে। তো যদি দেখি আমরা ফর্মুলাটা, দেখো এখানে 20টা দরজা নেওয়া হয়েছে এবং প্রথম দরজার স্কোয়ার ফিট কত? 25 স্কোয়ার ফিট, এবং নন কনফর্মিটিস পাওয়া গেছে বা ডিফেক্টস কয়টা পাওয়া গেছে? 2টা। তার মানে প্রতি এরিয়াতে ডিফেক্টস কয়টা? এটা না, 0.08, মানে ভাগ করেছি। সোজা কথা এটা কি বলা যেতে পারে? এটা হচ্ছে এই জায়গাটাতে আমি একটু একটা লিখে দিই। হ্যাঁ, 2/25 যেটা আসে সেটা। পয়েন্টের ক্ষেত্রে হয়েছে কি জানো? 30 স্কোয়ার ফিটে একটা দরজা, তার মধ্যে 3টা নন কনফর্মিটিস পাওয়া গেছে বা ডিফেক্টস পাওয়া গেছে। তাহলে এটা কি হবে? এটাও সেম, 3/30। পরেরটাও তাই, দেখো এই যে এটা হচ্ছে 40 স্কোয়ার ফিটে একটা পাওয়া গেছে, এখানে আবার কি 4টা। তার মানে দেখতে পাচ্ছি আগেরটা এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই পার্সেন্টেজ অনুযায়ী বা আমাদের নন কনফর্মিটিস পার ইউনিটের অনুযায়ী, দুটো কিন্তু সমান। কিন্তু জেনারেলি 3টা 4টা যদি আমি সংখ্যা দিয়ে দেখতাম, আসলে সঠিকভাবে সিগনিফিকেন্টলি ভাবে আমরা কিন্তু এটা এক্সপ্লেন করতে পারতাম না, বুঝতে আমাদের জন্য কি হতো, টাফ হয়ে যেত বা কঠিন হতো। তো এই জন্য আমরা কি করছি, আমরা এটা ফলো করছি। তো এখন এরকম করে প্রত্যেকটা হিসাব করলাম, করার পরে আমরা টোটাল পেলাম হচ্ছে আমাদের নাম্বার অফ ডিফেক্টস কয়টা পেলাম, দেখতেই পাচ্ছি এখানে 72টা, তাই তো? 72টা। আর তাহলে এখন এই ইউবারটা কি হবে বলো তো? ইউবার বলতে পারবে? দেখো এখানে একটা টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, একটু হিসাব করে দেখবা সবাই, এখানে টাইপিং মিস্টেক আছে। স্যার 72 ভাগ হবে স্যার। 635 হবে। ডাটা স্যার ঠিকই লিখেছেন, কিন্তু কোনো কারণে স্যার এটা এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সার ঠিকই লিখেছেন স্যার। এই জায়গাটাতে কি আসবে, বইয়ের একটু সবাই কালেকশন করে নিতে হবে এবং রেকর্ডিং এ তো থাকছেই। সো সবাই একটু খেয়াল রাখবে, এটা টাইপিং মিস্টেক আছে। আমি কারেক্ট করে দিই আপাতত। সরি, 72। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ইউবার কত পেলাম? স্যার 0.1। 0.11। 0.11। তার মানে ইউবারটা এইভাবে বের না করলে চলে, কিভাবে করলে চলে জানো? এই যতগুলো আমাদের পার্সেন্টেজ পেয়েছি না, মানে ফ্র্যাকশন পেয়েছি না, নাম্বার অফ নন কনফর্মিটিস পার ইউনিট, এগুলো সব যোগ করলেও এটাই আসার কথা, কারণ একই কথাই তো। So এখানে তো প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমি ভাগ করেছি, তাহলে একটা সাথে ভাগ করার কি দরকার? তাহলে এইখানে আমরা যোগ করলেও এই একটা একই জিনিস পাওয়ার কথা। ঠিক আছে, এই যে এটা। তো যাই হোক, আপার কন্ট্রোল লিমিট পেলে কিন্তু আমরা সেন্টার লাইন পেয়ে গেছি, তাই না? এখন এখানে ভালো করে খেয়াল করো, এন্টার সেটআপের মধ্যে আমাদের কয়টা সাইজের ডোর আছে? এটার জন্য একটা ডোর আছে,
এই একটা টাইপ আর এই একটা টাইপ, আর নাই কিন্তু। দেখো 25, 30, 40, 25, 30, 40 মানে 3 সাইজের প্রোডাক্ট আছে আমাদের কাছে, ঠিক কিনা? তাহলে জি আপার স্যার, কন্ট্রোল লিমিট কয়টা হবে? 3টা। আর লোয়ার কন্ট্রোল লিমিট সেটাও 3টা। 3টা। কিভাবে আসবে? আমরা ফর্মুলাটা দেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আমরা এখন তো ইউ বার এর মান জানি, তাহলে আমরা এই যে এনআই যে প্রথমে একবার বসাবো কি এখানে 25 বসাবো, বসিয়ে একটা আপার কন্ট্রোল লিমিট পাবো। 30 বসিয়ে বাকি ভ্যালুগুলো কিন্তু সেম থাকবে। 30 বসিয়ে আরো একটা ইউ আপার কন্ট্রোল আপার লিমিট পাবো, কন্ট্রোল লিমিট। আর 40 বসিয়ে একটা পাবো। এখন তোমাদের ক্ষেত্রে 5টা 6টাও হতে পারে। এই যে যদি স্মলেস্ট ডোরের ক্ষেত্রে আমরা এনআই এর ভ্যালু 25 ধরি, তখন আমাদের আপার কন্ট্রোল লিমিট দ্বারা হচ্ছে এটা, আর লোয়ার কন্ট্রোল লিমিট দ্বারা হচ্ছে এটা। দেখো এগেইন ফ্র্যাকশন যেটা বা আমাদের এরিয়া, সেটা তো মাইনাস হতে পারে না, আমরা 0 ধরে নিয়েছি যখন মাইনাস এসেছে। তারপরে কি মিডিয়াম দরজা যেটা 30 স্কয়ার ফিট, সেক্ষেত্রে এনআই ভ্যালু 30, আমরা কিন্তু আরেকটা আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট পেয়ে গেছি। আর যখন লার্জেস্ট ডোর, সেটা ক্ষেত্রে একটা আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট পেয়ে গেছি। এই সবগুলোকে নিয়ে আমরা এখন কি করব? তাহলে যদি আমরা কন্ট্রোল চার্ট ড্র করি, আমাদের ক্লাসের সময় আছে তো না? স্যার হ্যাঁ, 20 10 মিনিট আছে। 10 মিনিট, 10 মিনিট আছে। 10 মিনিট আছে। আচ্ছা, হ্যাঁ, আমি চেয়েছিলাম আজকে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। এই হচ্ছে আমাদের এখানে আন্ডার লোয়ার কন্ট্রোল লিমিট যেটা, এখানে কিন্তু সবগুলো একই পয়েন্টে পড়েছে, তাই না? সবগুলা একই পয়েন্টে পড়েছে, 0 হয়ে গেছে, কিন্তু ন্যাচারালি সবসময় 0 নাও হতে পারে। এটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট। আচ্ছা, সেন্টার লাইনটা আমরা ড্র করি। সেন্টার লাইনের ভ্যালু যেন কত ছিল? 0.11, 1। 0.11। আচ্ছা, আর এখানে আপার কন্ট্রোল লিমিট একটা হচ্ছে 0.31, উপরেরটা 0.31 ধরি, পরেরটা হচ্ছে 0.29, তার মানে স্লাইডলি নিচে। তারপরটা 0.07, সরি 27, তার মানে নিচে আরেকটা আছে। তো এই তিনটার মধ্যে আমি এখন ভ্যালু গুলাকে পুট করে দেখব। যদি কোনো একটা আমাদের যদি বাদ পড়ে, তখন কিন্তু আমরা সাথে আইডেন্টিফাই করতে পারবো যেটা কোনটার জন্য হয়েছে, সেইভাবে সেটাকে আমরা এলিমিনেট করব। সো চলো, আমি এটা একটা দুটো ভ্যালু বসালেও পারতাম। আচ্ছা, বসিয়ে দিই, দুই একটা ভ্যালু আছেই তো। যে প্রথমটা যেমন 0.08, দেখো তো আমাদের কি এটা কোথায় পড়লো? 0.08, এটা সেটেল লাইন থেকে নিচে পড়ছে না প্রথমটার ক্ষেত্রে? জি স্যার। পরেরটা আবার পরেরটা সেন্টার লাইন থেকে স্লাইডলি নিচে, পরেরটাও স্লাইডলি নিচে, পরেরটা উপরে। স্যার উপরে। হুম। এখন আমি চারটা দেখালাম, এগুলো যোগ করে দেখাই দিচ্ছি। যদি এখানে লেখালেখির মধ্যে করছি, আমি সরিয়ে দেখিয়ে দিব। একটা ছোট কথা বলে রাখি, সেন্ট্রাল কন্ট্রোল চার্ট যখন আঁকবে, অনেকে এই ভ্যালু গুলা, মানে এই যে আমরা এখানে বরাবর ভ্যালুটা ড্র করলাম, এটা কত নাম্বার স্যাম্পলের জন্য? 1 নম্বর স্যাম্পলের জন্য, ঠিক আছে? এর আগের অংশটা কিন্তু খালি থাকবে, এই অংশটা কিন্তু খালি থাকবে। কিন্তু আমি মনে আছে তখন তোমরা খাতা লিখেছিলা, কেউ কোনো একটা কারণে এটার সাথে কানেক্টেড করে দিয়েছে, কেন জানো? এরকম কানেক্টেড করলে এবার কিন্তু কন্ডেনসেশনের মান 0 হয়ে যাবে। জাস্ট এটা গ্যাপ থাকবে, প্রথম স্যাম্পল থেকে যে কটা স্যাম্পল হয় সেটা করবো। এখন বুঝতেই পারছি কিভাবে আসলো। এখন আমরা চলো দেখে ফেলি। এই যে তিনটা আপার কন্ট্রোল লিমিট, এই দেখতে পাচ্ছি 0.31, 0.29, 0.27, আর এটা হচ্ছে আমাদের সেন্টার লাইনে আছে, আর এটা লোয়ার কন্ট্রোল লিমিট। এইভাবে আমরা কিন্তু ওই প্লাস্টিক ডোরের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ইয়ে করতে পারবো, এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে আমরা দেখলাম যে এটা ইজ গুড কন্ডিশন বা প্রসেস ইজ গুড কন্ডিশন, ঠিক আছে? এবং এইটা কোন কোন ফ্যাক্টর গুলাতে ইউজ করা হয় সেগুলো এক্সাম্পল এখানে স্যার সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। রোলস অফ পেপারস, টিস্যু, ক্লথিং, হ্যাঁ এটা আমি বলতাম, মনে আছে তোমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেফিনেটলি গেছো, অনেক জায়গায় দেখেছো যে ফেব্রিক কিউসি করে এভাবে টেনে টেনে, একটা সাদা টেবিল থাকে, লাইট দেওয়া থাকে, বড় টেবিল লাইট দেওয়া থাকে, সেই লাইটের নামই উপরে তো ফেব্রিক, কিউসি টেবিল। কিউসি টেবিল, রাইট? ওটা হচ্ছে অনেকগুলো ওদের মেথড আছে, 4 পয়েন্ট সিস্টেম,
তারপরে আর ভুলে গেলাম তো 6 পয়েন্ট মনে একটা আছে, ওই বিভিন্ন জায়গায় পয়েন্ট খুঁজে বের করে, ওই পয়েন্টটা যারা মার্কিং করে ওইটা কিন্তু একটা সিস্টেম। ওইটাতে কিন্তু এই চারটা ব্যবহার করতে পারেন। আমরা তো ওখানে স্কোয়ার ফিট নিচ্ছি, ওই যে টেবিলে টান দেয় না, একটা হচ্ছে 1 স্কোয়ার মিটার থাকে জেনারেলি টেবিল গুলা, একটা 1 স্কোয়ার মিটার থাকে ওই টেবিল গুলা সাইজের লাইট ভাবে দেওয়া থাকে এবং চেক করে করে দেখে, ঠিক আছে। তার মানে আমরা যখন আমাদের মেজারমেন্টটা এইভাবে করব তখন কিন্তু আমরা ইউ চার্ট ফলো করতে পারি। এবং সেম এগেন ফেব্রিক যখন আমরা বানাই, ফেব্রিক উভেন ফেব্রিক হোক আর নিট ফেব্রিক হোক, সবগুলার কিন্তু স্কোয়ার ফিট একটা রোলের মতো একরকম থাকে না, কমও থাকে বেশিও থাকে। তোমরা জানো ফেব্রিক লে করা তুমি ডেফিনেটলি দুই একটা ফ্যাক্টরিতে দেখেছো, যারা দেখেছো তারা ভালো মতো জানো কাটিং এর আগে লে করতে হয়, লেয়ার দিতে হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু ওই ফেব্রিকের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এরিয়া বের করতে পারি যে কত পার্সেন্ট আমাদের ডিফেক্ট পেলাম বা আমার ইরর পেলাম। তো মোটামুটি আমাদের কিন্তু শেষ। একটু স্যার এই চারটার নাম ইউ, ইউ কেন স্যার? তো স্যার ইউ এর ইউ মধ্যে কোনো শেপ মানেটা আমি এইমাত্র ভুলে গেলাম, কিন্তু ইউ মানে তো আমি জানতাম। আমি একটু দেখে এখানে বলে দিই, এটা এই টাইপের আরেকটা আছে, হ্যাঁ, এটা আবার আরো ভ্যারাইটি বেশি, ঠিক আছে, এটা আরো ভ্যারাইটি বেশি, এটা নিয়ে এখন এটা ল্যাবের মধ্যে আমি কথা বলবো, ঠিক আছে। জি স্যার। এটা একটা পেপার মিলের জন্য। ইউজার কেন ইউজার বললো, এটা এখানে লেখা থাকার কথা ছিল। আমি আমার স্যারও পড়িয়েছিলাম, হুট করে মনে ভুলে গেলাম। আচ্ছা আমি নেক্সট দিন বলে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে স্যার। এই যে এই লাইনটা পড়ো। পার ইউনিট তো এই জন্য ইউনিট লাগছে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে মোটামুটি ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ, একটা পার্ট বাকি আছে ইউ চার্টের, সেটা সেশনালের মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করব, ওটারও একটা আলাদা কনসেপ্ট আছে এবং ওটা মানে আরেকটু কমপ্লেক্সিটি এখানে আছে। সেটা নেক্সট দিন যখন এটা কন্ট্রোল চার্ট আঁকা হলে ভালো মতো বুঝতে পারবা, বুঝতে পারছি। এটাকে ভেরিয়েবল কন্ট্রোল চার্ট বলা হয়। আবার কোন লিমিট দেখেছো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ভালো করে খেয়াল করো, কারোর সাথে কারোর কানেক্টিভিটি নাই। ল্যাবের কথা বলবো, ল্যাবের সফটওয়্যার খুব সুন্দরভাবে আঁকা যায়। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা শেষ। হ্যাঁ, আমরা রবিবারে একটা টাইম দিব আমি। তোমাদের টপিক সিলেকশন আমার কাছে পছন্দ হয়নি অনেকেরই, ঠিক আছে, টপিক নিয়ে আরো ভাবো, ঠিক আছে। আর সেখানে অনেকে টপিকই দাওনি, জাস্ট কি একটা দিয়ে দিয়েছো, এটাও জাস্টিফাইড মনে হয়নি। তো এই জন্য টপিক নিয়ে ঠান্ডা মাথায় ভাবো, যারা কাজ তৈরি করে ফেলেছো তারাও নিয়ে আসতে পারো, সে অনুযায়ী টপিকও চেঞ্জ হতে পারে। তারপর রবিবারে আমি একটা টাইম, রবিবারে তো আসলে এই সপ্তাহে ফ্যাক্টরি থেকে যাবা?